অনিয়ম অব্যবস্থাপনায় দিন দিন যেন নরকে পরিণত হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। ঘণ্টার পর ঘণ্টা যানজটে নাকাল 18 জেলার যানবাহন। নির্মাণ ত্রুটির কথা বলছে পুলিশ। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয়, আর এই রাস্তা যানজট লেগে থাকে। ব্যবহার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচার ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতাম। থমকে আছে ঢাকা সিলেট তামাবিল 6 লেন প্রকল্পের কাজ। দীর্ঘ 14 মাসেও জমি অধিগ্রহণ শুরু করতে পারেনি প্রশাসন। ক্ষুব্ধ স্থানীয় এমপি। নড়াইলের লোহাগড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে হত্যা। প্রতিপক্ষ ফয়সাল ও পলাশকে পাল্টা গুলির অভিযোগ। ভোটের পর আতঙ্কের জনপদ সুজানগর উপজেলা। পৌর এলাকাসহ 6 ইউনিয়ন জুড়ে হামলা ভাঙচুর। একে অপরকে দুষছেন জয়ী ও পরাজিত প্রার্থী। জিতলার ওই যে দল হারিয়ে গেল, যে নেতা হারিয়ে গেল, তার কর্মীদের উপর হামলা ভাঙচুর, এ কোন ধরনের রাজনীতি? আমার লোকেরা বলছিল কোনো গোলমাল করলে তিনি তার দায়িত্ব তার। কেন এই মিশন নিয়েছেন, কেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মিশন নিয়ে নেমেছেন, এটা আমি বোধগম্য নয়। পেঁয়াজের বাজারে আবারও ঝাঁজ। মাসের ব্যবধানে কেজিতে বেড়েছে 10 থেকে 15 টাকা। আমদানি শুল্ক কমিয়ে সরবরাহ স্বাভাবিক রাখার পরামর্শ ব্যবসায়ীদের। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ যেন ফুলের স্বর্গরাজ্য। প্রকৃতির সান্নিধ্যে প্রাণবন্ত শিক্ষার্থীরা। সৌন্দর্য উপভোগে আসেন দূর দূরান্তের মানুষ। একটা কলেজ এত সুন্দর হতে পারে, এত সাজানো গুছানো হতে পারে, এটা আমার কল্পনার বাহিরেই ছিল। আমার দেখা সেরা কলেজ এটা। এই কলেজে যদি অনার্স মাস্টার্স চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ডিগ্রি আর অনার্সটা যদি এখানে করা যায় তাহলে আমাদের পাহাড়ি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হয়। ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ দিতে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মতি। সনদ ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানালো ইসরায়েল। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। রাজধানীতে যন্ত্রণার আরেক নাম মেয়র হানিফ ফ্লাইওভার। উঠতে কিংবা নামতে অনেক সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল সহ এ পথের যাত্রীদের। অনিয়ম অব্যবস্থাপনায় যানজট দিন দিন হচ্ছে আরও তীব্র, কিন্তু দেখার যেন কেউ নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে যানজট নিরসনে উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন জিয়াদ ইসলাম। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের এই লেনটি করা হয়েছিল ছোট ছোট যানবাহন চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন সংস্কার নেই। এই ফাঁকে ফ্লাইওভারটির 2টি লেন এখন পরিবহন কোম্পানির দখলে। বাসের পার্কিং আর খানাখন্দে যানজটেই এখন নিত্যসঙ্গী। দেখার মতো লোক নাই, কোনো লোক নাই। দেখবো যে সরকারি লোক নাই, দেখে না জলসে চলবো, গাড়ি যাতে নিচ দিয়ে না যেতে পারে, সব ব্রিজের উপর থেকে উঠবো। পরিকল্পনা সেটাই মনে ছিল। যাত্রী নামাই দিয়ে আইনে রেখে দেয়, গাড়ি খেয়ে গাড়িতে নেমে যায়, তো কোনো পরোয়া নাই। পরোয়া নাই, আমরা রেকার লাগাই, মামলা করে ডিল করে আমি কী করবো। ফ্লাইওভার নির্মাণের কারণে নিচের সড়কটি এমনিতেই সরু, তার পাশাপাশি খানাখন্দের কারণে বেহাল দশা আর অব্যবস্থাপনা তো রয়েছেই, যার ফলে একরকম বাধ্য হয়েই এই মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেতে বাধ্য হচ্ছেন যানবাহনগুলো। এখান থেকেই শুরু হয় আরেক ভোগান্তির। ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা সিলেট মহাসড়ক হয়ে অন্তত 18টি জেলার যানবাহন রাজধানীতে প্রবেশ করে এই ফ্লাইওভার দিয়ে, কিন্তু ফ্লাইওভারে ওঠার মুখে যাত্রী তোলে স্বল্প দূরত্বের বাসগুলো, ফলে যানজট ছাড়িয়ে যায় শনি রাখরা পর্যন্ত। লোকাল গাড়ির কারণে আমরা ঠিক মতন যাইতে পারতেছি না, যানজট লাগে। বাসগুলি আপনার রাস্তার মধ্যে আইনা লোক লয়, আর এই রাস্তা যানজট লেগে থাকে। সার দিন ট্রাফিক যারা আছে তাদের কোনো দায়িত্ব নাই। তারা যদি ইচ্ছা করে তাহলে অবশ্যই এই জাম নিরসন করতে পারে। যানজট ঠেলে ফ্লাইওভারে ওঠার পর শুরু হয় আরেক যন্ত্রণার। গুলিস্তান কিংবা পলাশে পৌঁছাতেই ফ্লাইওভারের উপরেই কেটে যায় ঘন্টা। ফ্লাইওভার ব্যবহার করে কখন, যখন একটা মানুষের সুবিধা যে তাড়াতাড়ি আমি একটা গন্তব্যস্থলে পৌঁছাতে পারছি বা আমি একটা ইমার্জেন্সি মেডিকেলে যাচ্ছি, সেই জিনিসটা মানুষ
পারে না। বিশেষ করে গুলিস্তান নামার পথে অনেক জ্যাম থাকে। এমন তীব্র যানজটের কারণ কি? দেখা গেল গুলিস্তানে নামার মুখে একদিকে ফুটপাতের দোকানপাট, অন্যদিকে রিক্সা, সিএনজি ও টেম্পু স্ট্যান্ড। আর ফ্লাইওভার থেকে নামার সময় মাঝপথে দাঁড়িয়ে প্রতি বাস থেকে 60 টাকা করে নেন লাইনসম্যানরা। জানা গেল এসব টাকার ভাগ চলে যায় পুলিশ থেকে প্রশাসন, সবার হাতে হাতে। এখানে কিছু লাইনম্যান আছে, ওনারা খোরাকি নেয়, দেখা যাচ্ছে আপনার কিছু কিছু জায়গা ওইখানেও আছে কিছু খোরাকি কাটে লাইনম্যানগুলো। আর আমরা আমাদের বেতন মাসিক বেতন দেয়। প্রত্যেকটা ফুটপাতের নিচে যে আপনার একটা চেয়ার বসায়, চেয়ারে যে চাকা লাগায়, তো একদিকে শহরে আরেকদিকে চলে আসে। অবশ্য পুলিশ দায় এড়ালেন ফ্লাইওভার নির্মাণ ত্রুটির কথা বলে। এইটা যদি ওই ফ্লাইওভার করার সময় যদি ওই রকমের আর্কিটেকচারের ডিজাইন থাকতো তাহলে এটা করলে কিছু করতে পারতো, যেহেতু করে নাই। এখন আমাদের যতটুকু রাস্তার ক্যাপাসিটি আছে, আমাদের জনবল আছে, এইগুলো নিয়ে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ফ্লাইওভারের উপরে এবং নিচের যানজট নিরসনে ব্যবস্থা নেয়ার কথা জানান সিটি কর্পোরেশনের এই কর্তা। বিশেষভাবে পিলারগুলা বলেন কিংবা দুই পিলারের মধ্যবর্তী স্থানগুলোকে যাতে নান্দনিক করা যায় এবং সর্বোত্তম ব্যবহার করা যায়, সেই জন্য কিন্তু আমরা কনসালটেন্ট নিয়োগ করে সেগুলো ড্রয়িং ডিজাইন করছি। 2013 সালে চালু হওয়া এই ফ্লাইওভার যানজট নিরসনে খুব একটা ভূমিকা রাখতে পারছে না অব্যবস্থাপনার কারণেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। জমি অধিগ্রহণের ধীর গতিতে গতি পাচ্ছে না ঢাকা সিলেট তামাবিল 6 লেন প্রকল্পের সিলেট অংশ। এই প্রকল্পে সিলেট জেলায় জমি অধিগ্রহণ করতে হবে প্রায় 60,000 শতাংশ, অথচ 14 মাস আগেই প্রকল্প শুরু হলেও এখনও 1% জমিও অধিগ্রহণ করতে পারেনি সিলেট জেলা প্রশাসন। জমি না পেলে কাজ পুরোদমে শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা। অধিগ্রহণে ধীর গতির জন্য নানা জটিলতার কথা বলছেন জেলা প্রশাসক। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় এমপিও। ঢাকা থেকে তামাবিল পর্যন্ত 262 কিলোমিটার 6 লেন প্রকল্পের 92 কিলোমিটার সিলেট জেলায়। গত বছরের মার্চে সিলেট অংশে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। শর্ত ছিল 270 দিনের মধ্যে বুঝিয়ে দিতে হবে জমি, কিন্তু তা করতে পারেনি জেলা প্রশাসন। সে কারণে 14 মাসে কাজ হয়েছে মাত্র 5%। যেসব জায়গাতে আমাদের কাজের স্কোপ আছে সেসব জায়গায় আমরা কাজগুলো আগে নিচ্ছি। আমাদের অগ্রগতি বলা যায় যে 5%। আমরা এই সময়টাকে আমরা কভার করতে পারবো, মানে এই মুহূর্তে যদি বুঝে পাই। কিন্তু এর চেয়ে যদি আরো লেট হয় আমরা জমিগুলো বুঝে পেতে, তাহলে আসলে আমাদের প্রকল্পটা দীর্ঘায়িত হবে। সড়ক জনপদের কর্মকর্তারা বলছেন এই প্রকল্পের সবচেয়ে বড় অংশ সিলেট জেলায়, তাই অধিগ্রহণকৃত ভূমির পরিমাণও বেশি। সব জটিলতা দূর করার চেষ্টা চলছে। এখনো আমরা কোনো জমি বুঝে পাইনি, তো আশা করি যে ডিসিওবি সেগুন যেভাবে কাজ করতেছে খুব শীঘ্রই আমরা আমাদের জমিগুলো বুঝে পাবো এবং আমরা আমাদের কাজগুলো আগে নিতে পারবো। আগামী 6 মাসের মাঝে তাদের জমি আমরা কিছু হস্তান্তর করতে পারবো এবং এক্সিস্টিং রাইট অফ ওয়েতেও কিন্তু আমাদের কিছু জায়গা আছে, 120 ফিট জায়গা আছে, কত 80 ফিট জায়গা আছে। এই সমস্ত জায়গায় কিন্তু কাজের সুযোগ রয়েছে। জমি অধিগ্রহণে যাদের ভূমিকা মুখ্য তারা বলছেন জমি হস্তান্তর শুরু করতেই সময় লাগবে আরো 6 মাস। জমি অধিগ্রহণ প্রক্রিয়ার এই ধীর গতিতে ক্ষুব্ধ হয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই প্রকল্পে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় এমপি। গভীরভাবে চিন্তা করা উচিত প্রজেক্ট কমপ্লিশন কিভাবে অন টাইম করা যায়। এইটা না করলে সরকারের দুর্নামও হচ্ছে আর খরচও তো বাড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী টাকা দেন, কিন্তু যথাসময়ে খরচ কাজটা না হওয়ার ফলে খরচ কয়েক গুণ বেড়ে যায়। 1 কিলোমিটার জায়গার মধ্যে দেখা গিয়েছে আপনার 500 থেকে 1000 লোক এই জমির মালিক। তো এত সংখ্যক মালিককে ফেস করে আইনগত প্রক্রিয়া সম্পাদন করে সেগুলো একটা পর্যায়ে নিয়ে এসে সেগুলো মিট আপ করতে, এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। ডক্টর একে আব্দুল মোমেনের মতে বিদেশি অর্থায়নে করা প্রকল্পগুলো সঠিক সময়ে শেষ না করতে পারলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় দেশের, তৈরি হয় নানা জটিলতা। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, মোটরসাইকেলে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকার সমীর শিকদারের বাড়ির কাছে পৌঁছালে দুর্বৃত্তরা মোস্তফা কামালকে গুলি করে।
গুলিবিদ্ধ অবস্থায় ঢাকায় আনার পথে মারা যান তিনি। এদিকে মোস্তফা কামালকে হত্যার পর তার সমর্থকরা প্রতিপক্ষ ফয়সাল শেখ ও পলাশ মোল্লাকে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। চিকিৎসার জন্য তাদের খুলনায় পাঠানো হয়েছে। পুলিশ জানায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে হামলা হয়েছে। নির্বাচনী পোস্টার লাগানো নিয়ে বিরোধের জেরে মানিকগঞ্জের শিবালয়ে এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে লক্ষ্য করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ছেলে গুলি করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গাছের গুড়ি ফেলে প্রায় 3 ঘন্টা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে কর্মী সমর্থকরা। শুক্রবার বিকেলে সড়ক বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুর রহিম খান অভিযোগ করেন, উপজেলার ডাক্তারখানা এলাকায় তার কর্মী জয় ঘোষকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছোড়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান খান জানুর ছেলে ফাহিম খান রনি। এ সময় পাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রাণ বাঁচান জয় ঘোষ। পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে বলেও দাবি করেন তিনি। এদিকে এই ঘটনার প্রতিবাদে বিকেলে 3.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে রহিম খানের কর্মী সমর্থকরা। প্রশাসন সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ভোটের পর আতঙ্কের জনপদে পরিণত হয়েছে পাবনার সুজানগর উপজেলা। পৌর এলাকা সহ 6টি ইউনিয়ন জুড়েই ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। আতঙ্কে বাড়ি ছাড়া অনেকে। এজন্য জয়ী আর পরাজিত প্রার্থী পরস্পরকে দায়ী করেছেন। হয়েছে 5টি মামলাও, গ্রেপ্তারও করা হয়েছে বেশ কয়েকজনকে। সুজানগর উপজেলার নির্বাচন পরবর্তী চিত্র, বাড়িতে বাড়িতে তাণ্ডবের চিহ্ন। ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল ওহাব, পরাজিত প্রার্থী শাহিনুজ্জামান শাহিন। ফল ঘোষণার পর থেকেই ছড়ায় উত্তেজনা, সংঘাত। পৌর এলাকা সহ 6টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘটেছে হামলা ভাঙচুরের ঘটনা। এর মধ্যে বেশি তাণ্ডব চালানো হয়েছে সাগরকান্দি ইউনিয়নে। আতঙ্কে সাধারণ মানুষ। ঘরের ভিতর ঢুকে আমার ঘরে এমন তছনছ করে আমার ঘরের সব জিনিসপাতি লুট করে নিয়ে গেছে। আমার আব্বুকে তো মারছে আমাদের বাড়ি ঘর দেখেন কিভাবে ভাঙছে। হোয়াটসঅ্যাপ দিতে গেছেন, সেই ইস্যুতে আসে কোনো কথা নাই। 7টা 7:30 দিক আসে ভাঙচুর শুরু করছে। যে এক দল জিতলো আর ওই যে দল হারে গেল, যে নেতা হারে গেল তার কর্মীদের উপর হামলা ভাঙচুর, এ কোন ধরনের রাজনীতি? নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আর পরাজিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হামলার ঘটনায় একে অপরকে দুষছেন দুজনেই। ভোট পর্যন্ত, ভোটের দিন পর্যন্ত কিছুটা করেছে। ভোট যখন পার হয়ে যাবে অবশ্যই মানুষগুলো, সকল মানুষ আমাদের দলের লোক। আমাদের দায়িত্ব ছিল যেই নির্বাচিত হই এই সকল মানুষকে ঐক্যবদ্ধ করে রাখা। কিন্তু উনি কেন এই মিশন নিয়েছেন, কেন সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতনের মিশন নিয়ে নেমেছেন, এটা আমি বোধগম্য নয়। অস্বীকার করার নেই। আমি অফিসার এরকম নির্দেশনা দিচ্ছি। আমার লোকেরা বলছি যে কোনো না করলে কিন্তু তার দায়িত্ব তার। আমি পুলিশকে অলরেডি বলছি যে যেই করুন তার ধরে তার। পুলিশ বলছে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চলছে, আনা হচ্ছে আইনের আওতায়। নির্বাচন যেহেতু সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে, এরপরে যারা যেসব দুষ্কৃতিকারী বা যারাই হচ্ছে বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন হবে। নির্বাচনী সহিংসতায় এখন পর্যন্ত 5টি মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে কমপক্ষে 16 জন। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। মুন্সিগঞ্জের শ্রীনগর একটি কারখানার ভেতরে থেকে এক নিরাপত্তা কর্মীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার কুকুটিয়া ইউনিয়নের সুরদিয়া গ্রামে লিজেন্ড স্টিল অ্যান্ড রিরোলিং কারখানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা আব্দুল কুদ্দুসকে পরিকল্পিতভাবেই হত্যা করা হয়েছে। স্থানীয়রা জানায় সন্ধ্যায় কারখানার ভেতরে চেয়ারে বসানো অবস্থায় গলা কাটা মরদেহটি দেখতে পায় স্থানীয়রা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। পেঁয়াজের বাজারে সুখবর নেই। 1 মাসের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে মানভেদে 10 থেকে 15 টাকা। রাজধানীর আড়তদারদের দাবি, দেশি জাতের যোগান কমছে, মিলছে না ভারতীয় জাতও। প্রতি কেজির আমদানি খরচ 70 টাকার আশেপাশে পড়বে। এজন্য ব্যবসায়ীরা ভারত থেকে পেঁয়াজ আনার ব্যাপারে আগ্রহী নন। ঢাকার একাধিক বাজার ঘুরে দেখা গেছে খুচরা পর্যায়ে আমদানি জাতের সরবরাহ নেই। দোকানিরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে হলে সরবরাহ বাড়াতে হবে।
স্বস্তি নেই পেঁয়াজের মোকামে, উচ্চ মূল্যেই কিনতে হচ্ছে ক্রেতাদের। সরকারি পরিসংখ্যান বলছে গেল বছরের এই সময় প্রতি কেজির দাম ছিল 60 টাকা, আর 1 মাস আগে দাম পড়তো 65 টাকা। এখন বাজারে বিক্রি হচ্ছে 75 টাকা দরে। মহল্লার দোকানে দাম উঠেছে 80 টাকায়। ক্রেতাদের অভিযোগ, বাজারে স্বস্তি ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেই। বাজার আসলে কিছু কিছু জিনিসের দাম জিজ্ঞাসা, ওই দামটাই মনে করেন যে আমাদের কাছে এমন মনে হয় যে ওর কাছে যাইতেই অনেক ভয় লাগে। দাম বাড়ে 20 টাকা, যখন কমানো তখন 2 টাকা কমানো হয়। পাবলিক এর থেকে হয়তো একটা মিথ্যে সান্ত্বনা পায়। দাম কখনোই আমাদের নাগালে থাকে না। রাজধানীর কারওয়ান বাজারে আড়তে দেখা মিলল আমদানি করা পেঁয়াজের, কিন্তু ক্রেতা নেই। আড়তদার জানালেন প্রতি কেজির দাম দেশি জাতের চেয়ে বেশি, আর দোকানিরা বলছেন বাড়তি দরের কারণে আমদানি জাতে আগ্রহ নেই ক্রেতাদের। খুচরা বাজারেও 70 টাকা করে, দেন আমরা এখানে 5 কেজি নিতে আসছে সেটাও 70 টাকা করে, বাট দামের তো কোনো ডিফারেন্স নেই। অন্য দিন আসছে হাটে মনে বাজার 200 টাকা বেশি, আমরা যেটা মোকামে কিনি হাটে বাজার মনে 200 বেশি। ইন্ডিয়ান পেঁয়াজ আমরা কিনছি 68 টাকা বেশি, আপাতত 72 74 বেশি। দাম কমবো কেমনে? আমরা যেটা আশা করছি যে ইন্ডিয়ান পেঁয়াজ আসবে, আসার পরে রেট কম থাকবে। ইন্ডিয়ান পেঁয়াজ আসছে ঠিক আছে, কিন্তু রেট তো কম না। আমদানিকারকরা জানিয়েছে ভারত থেকে প্রতি কেজি পেঁয়াজ আমদানিতে খরচ পড়ছে 70 টাকারও বেশি। এজন্য পাইকারি পর্যায়ে ক্রেতা নেই বললেই চলে। বলেন যোগান বাড়াতে হলে আমদানির শুল্ক কমিয়ে আনা প্রয়োজন। ইন্ডিয়ান সরকার ট্যাক্স উঠায়নি, যার কারণে আমদানি মূল্য আপনার 70-75 টাকা পড়ে যাবে, এবং বাংলাদেশেও অনেক খরচ আছে, যে কারণে আপনার বাংলাদেশের পণ্যের দাম অনেক, পেঁয়াজের দাম কম। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা আমদানি করলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব, এই জন্য আমরা আমদানি করবো না আপাতত। বাজার নিয়ন্ত্রণে সক্রিয় করতে হবে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে। প্রয়োজন আইনের কঠোর প্রয়োগের, বলছেন ক্রেতারা। শাহজিন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। এবারে সবজির বাজারে খবরাখবর জানবো লালমনিরহাট থেকে। সেখানে আছেন সহকর্মী আনিসুর রহমান আনিস। আনিস, বেশ কয়েকদিন ধরেই তো সবজির দাম কিছুটা ঊর্ধ্বমুখী, আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন? দেবাশিস, আমি কিন্তু রয়েছি শহরের গোশালা বাজারে। এখানে কিন্তু পাইকারি বাজার, আর এখানে আমি কিছুক্ষণ আগে এসে সবজি ক্রেতা বিক্রেতা সবার সঙ্গে কথা বলেছি। আসলে কয়েকদিনের তুলনায় প্রত্যেকটি সবজিরই দাম 5 থেকে 60 টাকা, কোথাও আবার 10 টাকাও কেজি দরে বেশি বিক্রি হচ্ছে। আপনাকে যদি একটু আমি দেখাতে পারি আজকে সবজি বাজারের চিত্র, আপনি একটু দেখবেন যে আসলে গত সপ্তাহে যে সবজি ছিল, যেমন পেঁয়াজ ছিল 60 টাকা 65 টাকা, সেই পেঁয়াজ এখন 70 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। মরিচ 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। আলু 50 টাকা দরে বিক্রি হচ্ছে। আর দেশি আলু যেটা, সেটা 65 টাকা দরে বিক্রি হচ্ছে। পটল 50 টাকা, বেগুন 60 টাকা, করলা 60 টাকা, আদা 280 টাকা, রসুন 200 টাকা, ঢেঁড়স 40 টাকা, টমেটো 40 টাকা, শসা 20 টাকা, ঝিঙ্গা 35 টাকা দরে বিক্রি হচ্ছে। আসলে প্রত্যেকটি বাজারেই কেজিতে 5 টাকা 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া যদি আপনাকে বলি, যেটা 1 কেজি দরে রুই মাছ, সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। অন্যান্য মাছেরও দাম বেশি। আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা। আর মুরগি বিক্রি হচ্ছে, দেশি মুরগিটি বিক্রি হচ্ছে 600 টাকা, ব্রয়লার 200 টাকা। এছাড়া খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 টাকা। আসলে প্রত্যেকটিরই দাম কেজি ধরে বিক্রি হয়। আসলে যারা ক্রেতা তারা কিন্তু খুব দুর্ভোগে রয়েছেন। আসলে এত দাম তারা কিন্তু কিনতে পারছেন না। আর এখানে যে গোশালা বাজারে যে পাইকারি বাজারটি রয়েছে, এখান থেকে তারা কিন্তু অনেকে বিক্রেতারা পার্শ্ববর্তী খুচরা বাজার বিক্রি করছে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখান থেকে আরো 5 টাকা 60 টাকা কেজি বেশি ধরে বিক্রি করছে তারা। দেবাশিস, ধন্যবাদ আনিস যুক্ত হবার জন্য। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রনও মারা গেছেন। শুক্রবার রাত 2:45 রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিক ও লেখক। দীর্ঘদিন ধরেই শ্বাসতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকায় মরদেহ সোমবার পর্যন্ত সমন্বিত হাসপাতালের মর্গে রাখা হবে। স্বজনরা দেশে ফিরলে শহীদ মিনারের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে এই প্রবীণ রাজনীতিবিদদের মরদেহ। এরপর বাবা মায়ের কবরের পাশে বনানী কবরস্থানে দাফন করা হবে হায়দার আকবর খান রনকে। সারা জীবন লেখালেখি করেছেন, আর
কমরেডদের কখনো মৃত্যু হয় না, তারা আসলে তাদের কাজের মধ্যে দিয়ে বেঁচে থাকে। রণবাইয়ের নাতিরা দেশে ফিরবেন, আমরা আশা করি সোমবারের মধ্যে ফিরে আসবেন। তারপরে হচ্ছে শহীদ মিনারে নিয়ে আসা হবে। উনি বীর মুক্তিযোদ্ধা, আপনারা জানেন, সেইখানে তার গার্ড অব অনারও হবে এবং তারপরে হচ্ছে আমরা বনানী কবরস্থান, যেখানে তার মা বাবা এবং তার প্রিয় ভাই শায়িত আছেন, সেইখানে হচ্ছে তাকে কবরস্থ করা হবে। সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন সম্ভব, তাই সমবায়ের ধারণা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে টুঙ্গিপাড়ায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যদের সঙ্গে ছিল প্রধানমন্ত্রীর মত বিনিময় সভা। সেখানে এসব কথা বলেন সরকার প্রধান। জানান, শক্তিশালী দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ সম্পন্ন হলে লাভবান হবে কৃষকরাও। মাহফুজ মিঠুর ক্যামেরায় টুঙ্গিপাড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন ভাস্কর ভাদুরী। নিজ এলাকার সংসদ সদস্যকে এক নজর দেখতে সকাল থেকেই জাতির পিতার সমাধিসৌধে উপস্থিত ছিলেন হাজারো কর্মী। সেখানে পৌঁছে প্রথমেই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে। পরে ছোট বোন শেখ রেহানা সহ পিতার সমাধিতে দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধু কন্যা। এরপর টুঙ্গিপাড়া উপজেলার আওয়ামী লীগ কার্যালয়ে যান সরকার প্রধান। সেখানে আগে থেকে উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার প্রকল্পের সদস্যরা। দারিয়ারকুল সমবায় সমিতির আওতায় প্রধানমন্ত্রীর সাথে মতবিনিময়ে বসেন উদ্যোগ সংশ্লিষ্ট তৃণমূলের মানুষ। মনোযোগ দিয়ে সমবায় সদস্যদের কথা শোনেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন ছোট বোন শেখ রেহানা। পরে প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য বিমোচনে এখন থেকে সারা দেশেই সমবায়ের গুরুত্ব বেড়েছে, তাই আর্থসামাজিক উন্নয়নে সমবায়কেই ভিত্তি ধরে এগোতে বলেন তিনি। প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। কোটালীপাড়া টুঙ্গিপাড়ার যত জমি অনাবাদি থাকবে সবই আমি চাষের আওতায় নিয়ে আসতে চাই। সেখানে যাদের যাদের জমি আছে একসাথে চাষ হবে, যে ফসল আসবে যার যার জমির ভাগ অনুযায়ী সে ভাগ পাবে, আর কিছু আমরা রেখে দেব, আর জমির মালিকরা যারা তারাও ভাগ পাবেন। প্রযুক্তির সহায়তায় কৃষিজ উৎপাদন বাড়াতে দ্বিতীয় স্যাটেলাইটের কাজ চলছে বলেও জানান সরকার প্রধান। এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে, সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। পরিবেশ রক্ষায় দেশবাসীকে গাছ লাগানোর আহ্বানও জানান শেখ হাসিনা। পহেলা আষাঢ় থেকে আমরা প্রতিটি জায়গায় আমরা গাছ লাগাই, বৃক্ষরোপণ করি। পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমিতির সদস্যদের মাঝে প্রধানমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরকারের অন্যায়ের জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। গতকাল নয়াপল্টনের ঢাকা দক্ষিণ বিএনপির সমাবেশে নেতারা হুঁশিয়ারি করেন, ক্ষমতা ছাড়লে পালাবার পথ পাবে না আওয়ামী লীগ। পরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিগত আন্দোলনের ভূমিকায় সমালোচনার মুখে পড়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। তাই নিজেদের সক্ষমতা অস্তিত্বের জানান দিতে ব্যাপক সমাগম করেছে দলটি, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়। মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, দেশ ও স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র চলছে। সরকারের নিয়ন্ত্রণ আসলে কার হাতে, এমন প্রশ্নও রাখেন তিনি। স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র অনেক বছর আগে প্রতীক ছিল ফেলানি। ফেলানি যেমন কারাগারে ঝুলছিল, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ওই কারাগারে ঝুলছে। এই কারাগার কাটতে হবে। বিএনপি নেতারা বলেন, উপজেলায় জাতীয় নির্বাচনের চেয়েও কম ভোট পড়েছে। দেশ বাঁচাতে আওয়ামী লীগকে হটানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন নেতারা। নিজেরা বেঁচে থাকতে হইলে পেটে যদি ভাত দিতে চান, পরনে যদি কাপড় রাখতে চান এবং আপনার ধর্ম যদি ঠিক মতো করতে চান, আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানো ছাড়া কোনো বিকল্প নাই। এই ডলার কিনতে যদি এত টাকা চলে যায়, 7 টাকা বাড়া মানে কি আপনার একবারে যোগ খুলে এসে হাজার হাজার কোটি টাকা। আদা বলেন, রসুন
সেটার দাম তো আবার হু হু করে বাড়বে, আবার হু হু করে বাড়বে। আপনি গরিব মানুষকে আরো গরিব করাতে সচ্ছন্দি করবেন, ওদেরকে পদদলিত করছেন আপনি। আমাদের কর্মীরা ক্লান্ত, কিন্তু হতাশ নয়। প্রতিবেশীদের জ্বালানি করে শেখ হাসিনা বেশি দিন টিকতে পারবে না। তবে যারা নাকি অন্যায়ভাবে বেশি দিন ক্ষমতায় থাকে তাদের পরিণতি আপনি বিভিন্ন দেশের ইতিহাসটা পড়ে। সমাবেশ শেষে নয়াপল্টন থেকে শুরু হওয়া মিছিলটি নাইটেঙ্গেল মোড় ঘুরে ফকিরাপুল হয়ে নয়াপল্টনেই শেষ হয়। এই কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গণতন্ত্রের মাতা হিসেবে উল্লেখ করে দলটি নতুন দুটি স্লোগান সামনে এনেছে। বিএনপি বলছে, সংকটে মা মাটি দেশ এবং মা আমায় দিচ্ছে ডাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। দলের সর্বস্তরের নেতাকর্মী যারা এই সমাবেশ এবং মিছিল কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা বলছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তখনই নিশ্চিত হবে যখন ক্ষমতাসীন সরকারের পতন নিশ্চিত করা যাবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। আন্দোলন ও নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভায় ওবায়দুল কাদের বলেন, কোনো বিদেশি শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসায়নি, জনগণের শক্তিতেই ক্ষমতায় এসেছে দল। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকদের সঙ্গে দলের যৌথ সভা। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সহযোগী ভাতৃপ্রতি সংগঠন সমূহে সূচনা বক্তব্যে ওবায়দুল কাদের অভিযোগ করেন, আন্দোলন আর নির্বাচন ঠেকাতে ব্যর্থতার পর বিএনপি আবারও আন্দোলনের নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির পায়তারা করছে। বিএনপির সমাবেশ মানেই অগ্নি সন্ত্রাস। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আবারও ফনা তুলে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস, জনগণের জানমালের ক্ষতি সাধন তারা করবে। ভুল আর ব্যর্থতা চোরাগুলিতে আটকে পড়ে বিএনপি ইতিবাচক রাজনীতিতে ফিরে না এলে তারা আরো জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যেই নেতার নির্দেশে এখন বিএনপি চলে, সেই নেতৃত্ব রিমোট কন্ট্রোল লিডারশিপ। বাংলাদেশের আন্দোলন নেতৃত্ব যদি বাংলাদেশের রাজপথে না থাকে, সেই আন্দোলন কোনোদিনও সফল হয় না। বিএনপির ভোট বর্জনের পরও স্থানীয় সরকার নির্বাচন সন্তোষজনক হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তাদের বহিষ্কৃত কয়েকজন নেতাও স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছে। বিএনপি প্রথম ধাপে 89 জন প্রার্থীকে বহিষ্কার করেছে। এই বহিষ্কৃত নেতাদের মধ্যে প্রথম ধাপে 7 জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। বিএনপি ভোট বর্জনের আহ্বানকে দলের নেতাকর্মীরাই প্রত্যাখ্যান করে ইলেকশন করেছে অনেকে। শনিবার রাজধানীর মোহাম্মদপুরে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ। যৌথ সভায় আগামী 17 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে আলোচনা হয়। আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদের 26 কিলোমিটার এলাকা থেকে দিন রাত প্রকাশ্যে বালু তুলে নিচ্ছে ইজারাদাররা। ইজারা চুক্তিসহ আইন না মেনে অবৈধভাবে বালু তোলায় ক্ষতির মুখে পড়েছে নদ ও বসতবাড়ি সহ মহাসড়ক, যার ফলে ইজারা প্রক্রিয়া বাতিল সহ নদ থেকে বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের। জেলা প্রশাসক বলছেন, সবসময় মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেওয়া সহ সদা তৎপর রয়েছে প্রশাসন। শত বছরের খরস্রোতা নদীটির দশা এখন এমন। শুধু দখল দূষণ নয়, অবৈধ ড্রেজার বালখেট দিয়ে তাণ্ডব চলছে ব্রহ্মপুত্র নদের বুকে। অবাধে বালু তোলায় জামালপুর ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে বসবাসকারী মানুষের বিলীন হয়েছে ফসলি জমি ও ঘর বাড়ি। ফলে সনকান্দা, হামিদপুর, শরীফপুর, নরুন্দি, নান্দিনা এলাকার নদের পাড়ের মানুষ আতঙ্কে দিন পার করছে। অভিযোগ দিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না এলাকাবাসী। আমরা কয়েকবার প্রশাসনের কাছে জানাইছি, এলাকার চেয়ারম্যানদের কাছে জানাইছি, এলাকার নেতারা আছে উনিদের কাছে জানাইছি,
তবে আমরা এটা কোনো প্রক্রিয়া পাই নাই। বাড়িঘর সব নিচে নামায় এলে দিছে, সব গাছ গাছালি আসলে সব ভাঙে সব পড়ে যেতেছে। জামালপুর শহরের সনকান্দা থেকে পিয়ারপুর পর্যন্ত নদের প্রায় ২৬ কিলোমিটার এলাকা দুটি প্রতিষ্ঠানকে ইজারা দেয় জেলা প্রশাসন। গেজেটে উল্লেখিত ইজারা চুক্তিতে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা ২০১১ অনুযায়ী বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর প্রণয়ন করা হয়। এই আইনের ৩টি ধারা ও ৭টি উপধারা স্পষ্ট লঙ্ঘন করে বালু উত্তোলন করছেন ইজারাদাররা। এছাড়া গেজেটের পরিশিষ্ট ক্ষয়ের চুক্তি অনুযায়ী প্রায় সব শর্তই ভঙ্গ করে অর্ধশত স্পট থেকে ড্রেজার ও বালখেট দিয়ে নদের বুক খুঁড়ে শত শত ট্রাক বালু নিয়ে যাওয়া হচ্ছে। ওই জায়গাটা ভাঙ্গা ভাঙ্গা চাই পাইতাছে বাড়ির দিক না, আরো যদি ভাঙ্গে তাহলে আমাদের বাড়ি ভাঙ্গা যাবো গা। সারাদিনে ভালো তোলে, সারা রাতে ভালো তোলে। যখন আপনার উপরে থেকে লোকজন আসে, তখন আপনার পুলিশ আসে, এসিলেন আসে, তখন আর কি দিনের বেলা একটু বন্ধ রাখে, রাতে ওটা আসে। কোনো কালভার্ট, সেতু বা পানি উন্নয়ন বোর্ডের কোনো রাস্তা বা পানি উন্নয়ন বোর্ডের এই নদী সংক্রান্ত যে কোনো প্রকল্প থাকলে তার ১ কিলোমিটার মধ্যে মাটি খনন করা যাবে না। অবৈধভাবে ড্রেজার বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনে অনিয়মের কথা স্বীকার করেছেন ব্যবসায়ীরাও। যারা বিক্রি করতেছে আগে থেকে তারাই করে, আমি ওই লাইসেন্সের শর্ত অনুযায়ী আমি তাদের ব্যবসা করতে বলছি। অনেকেই শর্ত অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আইন লঙ্ঘন করে বালু উত্তোলন করায় খনিজ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জেলার সুশীল সমাজের। অন্যথায় কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন তারা। আমরা অনতিবিলম্বে এই অবৈধ বালুদস্যুদের ইজারা বন্ধ করুক, এই ইজারা বাতিল চাই। গতানুগতিক আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বলেছেন বালু উত্তোলনের শর্ত না মানলে নেওয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। ইজারাদার যারা রয়েছেন তাদের প্রতি আমাদের নির্দেশনা রয়েছে, তাদের যে শর্তসমূহের অধীনে তারা বালু উত্তোলন করবেন এবং সেইভাবে যেন তারা বালু উত্তোলন করে সে বিষয়ে আমরা ক্লোজ মনিটরিং করছি। খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে ১৯৯১ সালে 10টি লাইসেন্স নিয়ে বালু উত্তোলন শুরু করে বিএনপির নেতাকর্মীরা। ২০০৫ সালে সেই বালু উত্তোলন বন্ধ হয়ে যায়। ২০০৮ সালে সরকার পরিবর্তনের পর বালু উত্তোলনের যে জায়গাগুলো ছিল সেগুলো দখলে নেয় প্রভাবশালী মহল। আর এখন গত কয়েক সময়ের তুলনায় আরও বেপরোয়া হয়ে উঠেছে বালু ব্যবসায়ীরা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ যেন ফুলের স্বর্গরাজ্য। ক্যাম্পাস জুড়ে বাহারি রঙের ফুলের সমাহার নজর কাটছে সবার। নৈসর্গিক পরিবেশে চলে পাঠদান। অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকেও আসেন অনেকে। তবে অনার্স মাস্টার্স কোর্স না থাকায় এইচএসসির পরেই মনোমুগ্ধকর ক্যাম্পাস ছাড়তে হয় বলে হতাশ শিক্ষার্থীরা। সারি সারি পাতাবাহার গাছে রং বেরঙের ফুল, মনোমুগ্ধকর স্নিগ্ধ প্রকৃতি নজর কাড়ার মতো। প্রশাসনিক ও একাডেমিক ভবন, শহীদ মিনার, হোস্টেল সহ খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের পুরো ক্যাম্পাস যেন ফুলের রাজ্য। সকালে সূর্যের সোনালি আভা আর পড়ন্ত বিকেলে রক্তিম আলো সৌন্দর্যে যুক্ত করে অন্য মাত্রা। এমন পরিবেশে চলে প্রশান্তির পাঠদান। বাগান বিলাস থেকে শুরু করে আপনার গোলাপ থেকে শুরু করে সব রকমের ফুলই আমাদের ক্যাম্পাসে পাওয়া যায়। আমার দেখার সেরা কলেজ এটা, আমি এটার মতো আর ক্যাম্পাস কখনোই দেখি নাই। মনটা ফ্রেশ করতে চাই তখন এই ক্যাম্পাসে আসলে আরো বেশি ভালো লাগে। নার্সারি যেরকম একটা ফুলের পরিপূর্ণ, তেমনি আমাদের ক্যাম্পাসটার মধ্যে ফুলে পরিপূর্ণ। চারিদিকে খুব সুন্দর, পাখির ডাক খুব ভালো লাগে, পরিবেশটা খুবই সুন্দর। সকালের ফুলের সৌন্দর্য দেখে আমরা প্রথমেই ক্লাস শুরু করি। ফুলের এই যে ক্যাম্পাসটা আছে সেটা দেখেই মুগ্ধ হয়ে গেছিলাম। নানা জাতের ফুলে সুশোভিত কলেজ ক্যাম্পাস। কর্মস্থলে প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ শিক্ষকরাও। দূর দূরান্ত থেকে দেখতে আসেন তাদের স্বজন বন্ধুবান্ধবরাও। সৌন্দর্যবর্ধন, রক্ষণাবেক্ষণ আর পরিচর্যায় দেয়া হয় বাড়তি গুরুত্ব। অসংখ্য বন্ধু খাগড়াছড়িতে বেড়াতে এসে এই কলেজে এসেছে এবং এই সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছে। এত সুন্দর একটা পরিবেশ এবং তারা এসে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন জায়গায় বসে এখানে ছবি তোলে। এই সুন্দর এনভায়রনমেন্ট দেখে যখন তারা অভিভূত হয়, ফোন দেয় যে তোর কলেজে ঘুরতে আসবো। একটা কলেজ এত সুন্দর হতে পারে, এত সাজানো গুছানো হতে পারে, এটা আমার কল্পনার বাহিরেই ছিল। চতুর পাশে আমার ফল বাগান, মাঝখানে ফুল বাগান। কিন্তু এই কলেজে শ্রেণী কার্যক্রম এইচএসসি পর্যন্ত। মনোরম পরিবেশ, পড়াশোনার ভালো মান আর হোস্টেলের ব্যবস্থা থাকায় ডিগ্রি এবং অনার্স মাস্টার্স কোর্স চালুর দাবি শিক্ষার্থীদের।
ফুলের প্রতি আমার ভালো লাগা এবং ভালোবাসা থেকে আমি চিন্তা করেছি কলেজটাকে ফুলে ফলে সাজাবো। আমি আমার সেই ভালো লাগা এবং ভালো লাগার বহিঃপ্রকাশ ঘটিয়েছি আমি কলেজটিকে বর্তমান রূপ দিই। এই কলেজে যদি অনার্স মাস্টার্স চালু হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আমরা চাই যে মানে এত সুন্দর একটা ক্যাম্পাসে আবার উচ্চতর লেভেল পর্যন্ত থাকার জন্য ডিগ্রি আর অনার্সটা যদি এখানে করা যায় তাহলে আমাদের পাহাড়ি শিক্ষার্থীদের জন্য খুবই ভালো হয়। আমরা কম খরচে আমাদের লেখাপড়াটা চালিয়ে যেতে পারবো। 1999 সালে প্রতিষ্ঠিত কলেজটি সরকারিকরণ হয় 2009 সালে। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ। দিনাজপুরে তেলবাহী লরির ধাক্কায় 2 জন নিহত হয়েছেন। ভোরে ফুলবাড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় দিনাজপুর থেকে ফুলবাড়ি যাচ্ছিল ট্যাঙ্ক লরিটি। ফুলবাড়ি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি চায়ের দোকানে লরিটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আজহার আলী ও রানা নামের 2 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ। লরি ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট কারণে এইখানেই মনে করেন জায়গায় স্পটে গিয়ে 2 জনে বসেছিল, একজন উঠে গেল আর কত হড় করে ট্রাকটা ঢুকে যাওয়াতে ছিটকাই দিল একজন। এই বাজারের নাইট গার্ড এবং একজন চা খেতে আসা একজন কাস্টমার ঘটনাস্থলে নিহত হয়। গাজীপুরের বাইমাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের 2 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার রাতে গাজীপুর টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কোনাবাড়ি থেকে মোটরসাইকেলে করে মঞ্জুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ গাজীপুরের দিকে যাচ্ছিলেন। বাইমাইল ব্রিজে পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে 3 আরোহী মহাসড়কের উপর পড়ে কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলে মারা যান মঞ্জুর সরকার ও এহসান হাসান। আহত আব্দুল হামিদকে হাসপাতালে পাঠানো হয়েছে। মেহেরপুর ও কুষ্টিয়া জেলার মাঝে বয়ে গেছে মাথাভাঙা নদী। এই নদীর উপর সেতু নির্মাণ হলেও এক পাশের সংযোগ সড়কই নেই। ফলে ভোগান্তিতে দুপাশের 10-15 গ্রামের বাসিন্দারা। সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়ী করছেন জমি অধিগ্রহণ জটিলতাকে। নদীর নাম মাথাভাঙা। একপাশে কুষ্টিয়ার দৌলতপুর, প্রান্তে মেহেরপুরের গাংনী উপজেলা। 2 জেলার সংযোগ স্থাপন করেছে এই সেতু। বছরখানেক আগে শেষ হয় সেতুর কাজ। কুষ্টিয়া প্রান্তে সংযোগ সড়ক পাকাও করা হয়েছে, তবে মেহেরপুর অংশে সংযোগ সড়কই নেই। এতে ভোগান্তিতে স্থানীয়রা। ব্যাহত কৃষিপণ্য পরিবহন, বর্ষায় কষ্ট বেড়ে যায় আরও বেশি। গাড়ি তো ওঠেই না, তারপরে যখন বৃষ্টি টিষ্টি হয় নামার খুব সমস্যা, তারপরে মানুষ উঠতে পারে না। আমরা চাষি মানুষ, রাস্তায় ভ্যানটার নিয়ে হয়তো ব্রিজে উঠতে গেলে সমস্যা, হয়তো কেউ অ্যাক্সিডেন্ট করছে। সেতু নির্মাণের পর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে, অথচ তা ব্যবহার করা যাচ্ছে না। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। মানুষের যে যেমন এইটুকু রাস্তা ভ্যান ঠেলে তুলতে হলে বহু কষ্ট, 4-5 জনকে ধরে তুললে তেবে তোলা হয় জমিটা। রাস্তাটা যেতে হয়ে যায়, সুবিধা হয় মানুষের, সবারই সুবিধা হয়ে যায়। রাস্তা সাইডে নিয়ে উঠতে তো অসুবিধা হয়েছি। এলজিইডি বলছে জমি অধিগ্রহণ জটিলতায় থমকে আছে সংযোগ সড়কের কাজ। চেষ্টা চলছে সমস্যা নিরসনের। জমি অধিগ্রহণের সমস্ত প্রস্তাব পেশ করেছে এবং জমি অধিগ্রহণের যে কার্য প্রক্রিয়া সেটি প্রায় শেষ পর্যায়ে। ইনশাল্লাহ আমরা খুব দ্রুতই অল্প সময়ের মধ্যেই জমি অধিগ্রহণটা হয়ে গেলে আমরা রাস্তাটি নির্মাণ করে ব্রিজটি চলাচলের উপযোগী সুন্দর মতো করে দিতে পারব। 2019-20 অর্থ বছরে শুরু হয় 75 মিটার দৈর্ঘ্যের ব্রিজটির কাজ। এটি নির্মাণে ব্যয় হয়েছে 7,29,00,000 টাকা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। জোড়াতালি দিয়েই চলছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। 3 লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্সটি, কিন্তু রয়েছে জনবল সংকট সহ নানা সমস্যা। প্রশ্ন আছে চিকিৎসা সেবার মান নিয়েও। বহির্বিভাগে ডাক্তারের দেখা নেই, নেই আধুনিক সরঞ্জাম। 2011 সালে 50 শয্যায় উন্নীত হয় স্বাস্থ্য কমপ্লেক্সটি। খাতা কলমে 19 জন চিকিৎসক আর 24 জন নার্স থাকার কথা থাকলেও মাত্র 5 জন চিকিৎসক ও 14 জন নার্স কর্মরত। লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে অভিযোগের অন্ত নেই সেবাগ্রহীতাদের। এখানে সেরকম কোনো ডাক্তার নেই, আমরা বাচ্চা নিয়ে খুব সমস্যায় আছি। এখানে খালি সেলাইন আর সব ওষুধ বাইরে থেকে নিয়ে আসা লাগে। এই জায়গায় ডাক্তার শর্ট, আর এই জায়গায় ওষুধ ডাক্তাররা সব দিতে পারে না, তা আমরা বাইরে থেকে এত ওষুধ কিভাবে কিনব?
দীর্ঘদিন ধরে তালাবন্ধ অপারেশন থিয়েটার, এক্স-রে মেশিন বন্ধ, আল্ট্রাসোনোগ্রাম মেশিনে নেই অপারেটর। আমার বাবার মুখে যে বুকের ব্যথা সেটা তো এখানে কিছুই নেই, আমরা বাইরে থেকে ওটা আমরা করে আনলাম, এক্স-রে করে আনলাম। আমার বাচ্চা নিউমোনিয়া, এখানে মানে ভালো কোনো ডাক্তার নাই, শিশু বিশেষজ্ঞ। আমরা এখানে শিশু বিশেষজ্ঞ ডাক্তার চাই। আমরা ওষুধও চাই এবং ভালো একজন বিশেষজ্ঞ ডাক্তারও চাই। 12টি ইউনিয়নের প্রায় 3 লাখ মানুষের চিকিৎসা সেবার প্রধান ভরসাস্থল এই স্বাস্থ্য কমপ্লেক্স। শয্যা সংকট তীব্র, ফলে বারান্দাতে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। কাঙ্ক্ষিত স্বাস্থ্য সেবা না পেয়ে রোগীরা ছুটছেন শহরে। আমাদের রোগীর সংখ্যা এখন অনেক বেশি, জনবল সংকটের কারণে আমাদের একটু চাপ দিন থেকে হয়ে আসছে। তো বাড়তি চাপ মোকাবেলায় আমাদের একটু অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। আমাদের যেহেতু একটু লোকবলের সমস্যা আছে, অনেক সময় আমাদের একটু সমস্যায় পড়তে হচ্ছে, একটু আমরা অনেক সময় হিমশিম খাচ্ছি। তা আমরা আশা করছি যে খুব শীঘ্রই এই যে সমস্যাগুলো হচ্ছে এগুলো একটা সুন্দর সমাধান হবে। সেবা কেন্দ্রের বহির্বিভাগে প্রতিদিন অন্তত 250 মানুষ চিকিৎসা নেয়। ভর্তি থাকে 70 থেকে 80 জন। জারিন অর্নি, যমুনা নিউজ। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় হচ্ছে ঝুম বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিনে সরকারি অফিস আদালত বন্ধ হলেও সকালে তুমুল বৃষ্টিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও বেসরকারি চাকরিজীবীরা। বৃষ্টি শুরুর পরেই ঢাকার সড়কে যানবাহনের চলাচল সীমিত হয়ে পড়ে। রাতেই দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া এক পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছিল ঢাকা সহ দেশের 9 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের দেয়া পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।